নির্বাচন শেষ, ফলাফল ঘোষণা হয়েছে, সরকার গঠন প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু ভোটের পর মাত্র কয়েক দিনের ব্যবধানে বাংলাদেশের রাজনীতির ভেতরে এমন কিছু বাস্তব চিত্র সামনে এসেছে যা শুধু এই নির্বাচন নয়, ভবিষ্যৎ রাজনীতির গতিপথও বদলে দিতে পারে। একদিকে সরকার গঠনের প্রস্তুতিতে আছে, অন্যদিকে মাঠের বাস্তবতা বিশ্লেষণ করে নতুন রাজনৈতিক হিসাব কষছে। আজকের বিশ্লেষণে উঠে আসবে কঠিন কিছু প্রশ্ন: কোথায় ভাঙল ইসলামী জোট, কোন কৌশলে জিতল বড় দলগুলো, আর ভবিষ্যতের রাজনীতিতে কারা টিকে থাকবে। নির্বাচনের 2 দিন পর যখন ফলাফল বিশ্লেষণ করা হচ্ছে, তখন কিছু কঠিন বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাচনের আগে কেন্দ্রিক নেতৃত্ব অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করেছিল 146টি আসনে তারা শক্ত অবস্থানে আছে, অর্থাৎ এসব আসনে তারা বড় প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে দাঁড়িয়ে আছে। কিন্তু ভোটের মাঠে বাস্তব চিত্র ভিন্ন হয়েছে। যে 2 আসনে তারা সরাসরি লড়েছে, সেখানে বড় ব্যবধানে পরাজয় এসেছে। সারা দেশে তাদের আসন প্রাপ্তি প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছে। তবে ভোটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল ভোট সংখ্যা। অনেক আসনে গড়ে প্রায় 10,000 বা তার বেশি ভোট পেয়েছে তারা। এই ভোট সরাসরি ক্ষমতায় যাওয়ার মতো ছিল না, বরং এই ভোটগুলো ইসলামী রাজনীতির মূলধারাকে বিভক্ত করেছে। এমন বিশ্লেষণ রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে। এই ভোটের প্রভাব কোথায় পড়েছে তার কিছু উদাহরণে স্পষ্ট। পিরোজপুর 2 আসনে একজন 70 ভোটে হেরেছেন। খুলনায় প্রায় 2000 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। সারা দেশে এমন প্রায় 53টি আসন ছিল যেখানে 5000-এর কম ভোটে হার হয়েছে। রাজনৈতিক অঙ্ক বলছে, যদি এই বিভক্ত ভোট একত্রে হতো তাহলে ফলাফল ভিন্ন হতে পারত। বিশ্লেষকদের মতে ঐক্য হলে অতিরিক্ত 40 থেকে 50টি আসনে জয় সম্ভব ছিল। রাজনীতিতে অহংকার বড় ঝুঁকি। এই নির্বাচন সেই বাস্তবতা আবারও সামনে এনেছে। যদি ইসলামী রাজনৈতিক শক্তিগুলো একসাথে কাজ করত, তাহলে উভয় পক্ষই লাভবান হতে পারত। এই নির্বাচনের সবচেয়ে বড় কৌশলগত খেলা খেলেছে বলে অনেকে মনে করছেন বিএনপি। তারা বুঝেছিল এককভাবে ধর্মভিত্তিক রাজনীতির শক্তিকে মোকাবেলা করা কঠিন, তাই তারা ধর্মীয় রাজনৈতিক শক্তির ভেতর বিভাজন তৈরির কৌশল নিয়েছে। এই কৌশলের অংশ হিসেবে একটি অংশকে নির্বাচনের সুযোগ দেওয়া হয়, অন্যদিকে ধর্মীয় নেতৃত্বের বিভক্ত অবস্থান সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। একই সাথে ভেতরের কিছু অংশের অবস্থানও নির্বাচনে প্রভাব ফেলেছে। এমন আলোচনা রাজনৈতিক মহলে রয়েছে। ধর্মীয় আবেগ, মতাদর্শিক বিভক্তি এবং রাজনৈতিক কৌশল, এই 3টি একসাথে কাজ করেছে বলে বিশ্লেষণে পাওয়া যাচ্ছে। অন্যদিকে ইসলামী বৃহৎ জোট তৈরির চেষ্টা হয়েছিল। 11 দলীয় জোট গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটি টেকেনি। রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে ভেতরের বিভাজন এবং পারস্পরিক অবিশ্বাস এর বড় কারণ। এই নির্বাচনের আরেকটি বড় শিক্ষা, রাজনীতিতে ব্যবহার করে ফেলে দেওয়া। এই কৌশল এখনো বাস্তব। যে শক্তিগুলোকে নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ মনে করা হয়, নির্বাচনের পরে তাদের গুরুত্ব কমে যেতে পারে। এই পরিস্থিতি ইসলামী রাজনীতির জন্য বড় শিক্ষা হিসেবে দেখা হচ্ছে। আদর্শ ধরে রাখতে হবে, কিন্তু বাস্তব রাজনৈতিক কৌশলও বুঝতে হবে। নির্বাচনের পর তৃণমূল পর্যায়ে বড় মানসিক পরিবর্তন এসেছে বলে রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে। অনেক কর্মী বুঝতে পারছেন শুধু আবেগ দিয়ে রাজনীতি চলে না, প্রয়োজন সংগঠন, পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী কৌশল। একই সময়ে বড় সংকটে পড়েছে। অনেক বিশ্লেষক বলছেন ক্ষমতার পরিবর্তনের পর তাদের সাংগঠনিক শক্তি অনেকটাই দুর্বল হয়েছে। রাজনীতির মাঠে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। অনেক কর্মী নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। এখন বড় প্রশ্ন, ভবিষ্যতে বড় রাজনৈতিক শক্তি হতে হলে কি করতে হবে। বিশ্লেষকদের মতে শুধু নির্দিষ্ট ক্যাডার ভিত্তিক সংগঠন দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, প্রয়োজন বড় সামাজিক ভিত্তি। রাজনীতিতে এখন মাস পার্টি ধারণা গুরুত্বপূর্ণ, যেখানে কৃষক, শ্রমিক, পেশাজীবী সবাই জায়গা পাবে। অন্যদিকে প্রশ্ন উঠছে, বিএনপি এত আসন পেল কিভাবে। অনেক বিশ্লেষক বলছেন রাজনৈতিক সমঝোতা, স্থানীয় সমীকরণ, সামাজিক প্রভাব সবকিছু ব্যবহার করা হয়েছে। অভিযোগ রয়েছে স্থানীয় পর্যায়ে নানা রাজনৈতিক সমঝোতা হয়েছে, এমনকি কিছু ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী দলের স্থানীয় নেতাদের সাথে বোঝাপড়ার কথাও আলোচনা হয়েছে। অন্যদিকে তৃণমূল ভোটের কিছু অংশ বিভিন্ন সমীকরণে স্থানান্তরিত হয়েছে, এমন অভিযোগ রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে। অন্যদিকে জামায়াত নীতি ও আদর্শ ধরে রেখে সীমিত জনশক্তির উপর নির্ভর করেছে, এমন বিশ্লেষণ রয়েছে। ফলে নৈতিক অবস্থান শক্ত হলেও ভোটের হিসাব পিছিয়ে গেছে। ভবিষ্যতের রাজনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নৈতিকতা এবং বাস্তব রাজনীতির মধ্যে ভারসাম্য রাখা। আগামী 5 বছরে বড় সামাজিক নেটওয়ার্ক তৈরি করা, এটাই বড় লক্ষ্য হতে পারে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী, পেশাজীবীদের সাথে সম্পর্ক বাড়ানো প্রয়োজন। রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু নেই, থাকে স্বার্থ, কৌশল এবং সময়। ভবিষ্যৎ নির্ধারণ করবেন কে বাস্তবতা বুঝতে পারছে আর কে অতীতে আটকে আছে। বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায় শুরু হয়েছে। এখন দেখার বিষয় এই অধ্যায় শেষ হাসি কে হাসবে।
আপনি কি মনে করেন? আপনার মতামত জানান আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।